বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। আজকে আমরা যাদবপুর কেন্দ্রের দিকে নজর রাখবো যে যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে রয়েছেন সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী, সৃজন ভট্টাচার্য তিনি হচ্ছেন সিপিএম এর প্রার্থী, এবং নূর আলম খান আইএসএফ প্রার্থী। এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায় এইবারে একটা অভিনব পদ্ধতিতে যাদবপুর কেন্দ্রে প্রচারে নেমেছেন। যাদবপুর কেন্দ্রে বামেদের একটা বেশ প্রভাব রয়েছে দীর্ঘদিন ধরে, আর সেই বামেদের কাছে টানতে এক অভিনব পদ্ধতিতে প্রচার চালাচ্ছেন অনির্বাণ গাঙ্গুলি। তিনি বলছেন ভোটটা নষ্ট করবেন না প্লিজ। কেরালা টনিক দিচ্ছেন, তিনি বলছেন ভোট নষ্ট করবেন না। কি বলছেন তিনি বলছেন যে দরমত নির্বিশেষে মোদির গ্যারান্টির কথা তিনি যেমন বলছেন, তিনি তেমন বলছেন যে বামপন্থীদের বলছেন যে কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর সর্বভারতীয় নেতা পিনারাই বিজয়ন, তার উদাহরণ টানছেন তিনি। কি বলছেন না, কেরালা সিপিএম এ নয়া লাইনকে সংক্ষেপে অনেকে বলেন কেরালা টনিক, আর এই কেরালা টনিকে ভরসা করছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, যাদবপুরের বিজেপি প্রার্থী। তাৎপর্যপূর্ণ ভাবে এবারে এই ছোট ছোট সবার উপর জোর দিয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি প্রচুর স্ট্রিট মিটিং করছেন, ছোট ছোট মিটিং করছেন, 2-3টি মাইক লাগিয়ে প্রচার করছেন। সকালবেলা বিভিন্ন গ্রামে যাচ্ছেন, বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, তারপরে ঠিক সন্ধ্যেবেলায় বিভিন্ন জায়গাতে তিনি ছোট ছোট স্ট্রিট কর্নার করছেন, এবং সেখানে তিনি বেশ কিছুটা সময় ব্যয় করছেন বামপন্থীদের জন্য। এবং সেখানে তিনি বামপন্থীদের জন্য সময় ব্যয় করে তিনি বলছেন এটা দেশকে রক্ষা করার নির্বাচন, বামপন্থীদের বলবো ভোটটা নষ্ট করবেন না প্লিজ। তিনি কি বলছেন যে এই সিপিএম কে কি আপনারা মনের থেকে মেনে নিতে পারেন, যারা সর্বভারতীয় স্তরে তো বটেই, রাজ্য কংগ্রেসের হাত না ধরে এক পা চলতে পারে না। সেই কংগ্রেস যাদের অত্যাচারী হাত থেকে বাংলাকে মুক্তি করতে কত কমরেডকে শহীদ হতে হয়েছিল। এর ফলেই তিনি সুকৌশলে বলছেন কেরালার সিপিএম কে দেখুন, আদানি শিল্প গোষ্ঠীকে বুর্জোয়া তকমা দিয়ে ওরা কিন্তু দূরে সরিয়ে দেয়নি। কেরালায় সিপিএম এর, আপনারা জানেন যে কেরালায় সিপিএম এর সরকারের সহযোগিতায় আদানি গ্রুপ ভিজিনজাম বন্দর, ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট পোর্ট, বিশাল টাকার প্রজেক্ট একটা, আত্মপ্রকাশ করবে আর কিছুদিনের মধ্যেই। আর এর ফলে জলপথে ভারতের যেমন আর্থিক আয় বৃদ্ধি হবে, তেমনি সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। আর ঠিক এই জায়গাটাতে অনির্বাণ গাঙ্গুলি বলছেন এখানেই বাংলার সিপিএম এর সঙ্গে কেরালা সিপিএম এর ফারাক। বাংলা সিপিএম বোঝে, তবে দেরিতে, সব শেষ হয়ে যাওয়ার পর। তাহলে এমন পার্টিকে ভোট দিয়ে লাভ কি? এবং তিনি যাদবপুরে যারা বামপন্থী তাদেরকে বোঝানোর জন্য যে সময়টা ব্যয় করছেন, তাতে তিনি আরো বলছেন যে তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপিকে আপনারা পছন্দ করেন না, অর্থাৎ যারা বিজেপিকে পছন্দ করেন না তাদেরকেই বলছেন যে তর্কের খাতিরে ধরে নিলাম আপনারা অনেকেই বিজেপিকে পছন্দ করেন না, কিন্তু তা বলে সিপিএম কে ভোট দিলে তৃণমূলের সুবিধা করে দেবেন কেন? সিপিএম তো জিততে পারবে না, উল্টে ভোট কাটাকাটি অঙ্কে তৃণমূল জিতে যাবে। সেটা হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কাদের? বাংলার মানুষের ক্ষতি হবে। এরপরে তিনি তৃণমূলকে আক্রমণ করে বামেদের বলছেন যে তৃণমূলকে কি আদৌ রাজনৈতিক দল বলা যায়? কোনো আদর্শ আছে ওদের? বাংলার বামেরা দেরিতে বোঝে ঠিকই, তবে একে তো আর ঠিক বামেদের একটা লেভেল আছে যাদের সঙ্গে তাত্ত্বিক তর্ক করা যেতে পারে, কিন্তু তৃণমূল ওদের আপ্ত বাক্য তো একটাই, মাননীয়ার অনুপ্রেরণায় ইচ্ছে থাক বা না থাক বলতেই হবে, না হলে চাকরি তো নট হয়ে যাবে। অর্থাৎ এক অভিনব পন্থা নিয়েছেন তিনি, যেটা আমি ওই বলছিলাম কেরালা টনিক। অর্থাৎ কেরলে ঠিক সিপিএম এইভাবেই
প্রচার করছিল, আর সেই কেরালা টনিককে এখানে কি ঘুরিয়ে দিচ্ছেন। সেখানে যেমন কংগ্রেসের বিরুদ্ধে তারা বলছেন যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া, ঠিক এখানে বিজেপি ঠিক সেইভাবেই আহ, এইখানকার সিপিএম যারা বামপন্থী মানুষজন, বিশেষ করে যাদবপুরের মানুষজন, তাদেরকে তিনি এই কথা বলছেন। এবং সত্যি সত্যি যেভাবে তিনি মানে খুব ছোট ছোট সভা করছেন, এবং এইটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, মানুষের কিন্তু নজর ঘোরানোর জন্য অনির্বাণ গাঙ্গুলি প্রচারে নেই, মানে খুব হয়তো মিডিয়া প্রচারে নেই, মানুষের প্রচারে যাদবপুরে কিন্তু তিনি বেশ ধীরে ধীরে মানুষের মনে প্রভাব ফেলছেন। প্রথম হচ্ছে যে ধারে বারে তিনি একজন যাদবপুরের প্রাক্তনী, যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনী, তিনি দিল্লি প্রবাসী হতে পারেন, কিন্তু শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তিনি চেয়ারম্যান, এবং মোদি এবং অমিত শাহ দুজনেরই খুব গুড বুকে রয়েছেন এবং তাদের খুব কাছের মানুষ। তাই অনেকেই হয়তো এই অনির্বাণ গাঙ্গুলির প্রতি ভরসা করছেন। আমরা যদি একটু দেখি যে এই যাদবপুরের অতীত ইতিহাস যদি দেখা যায় ছোট করে, যাদবপুরে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 6টি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জ এবং ভাঙড়। এই ভাঙড় কেন্দ্রটি আইএসএফ এর দখলে রয়েছে। আর টালিগঞ্জে অরূপ বিশ্বাস, তিনি আহ ক্রীড়া এবং বিদ্যুৎ মন্ত্রী, তার দায়িত্বে রয়েছে, এবং তার ঘাড়েই কিন্তু এই পুরো যাদবপুর কেন্দ্রের যে ভোটটা তার তিনি দায়িত্ব নিয়ে, তার দায়িত্বে রয়েছে তৃণমূলের তরফে। 1984 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সোমনাথ চট্টোপাধ্যায় সিপিএম এ তাকে যাদবপুর কেন্দ্র থেকে হারিয়ে নজর কেড়েছিলেন। তারপরে 1989 সালে মালিনী ভট্টাচার্য, ফের 1991 সালে মালিনী ভট্টাচার্য, 1996 সালে এখানে পট পরিবর্তন হয়, তৃণমূলের কৃষ্ণা বসু, 2টি টার্মে তিনি ছিলেন, 1996 থেকে 98 আর 98 থেকে 2004, মাঝখানে সরকার ভেঙে নতুন ছিল। এবং 2004 থেকে 2009 সুজন চক্রবর্তী সিপিএম এর, আবার 2009 থেকে 2014 কবির সুমন, এবং তারপরে 2014 থেকে 19 সুগত বসু, 2019 থেকে 24 মিমি চক্রবর্তী। অর্থাৎ পরপর যদি দেখা যায় যে 2009, 2014, 2019 তিনবার এখানে কেউ স্থায়ীভাবে সাংসদ হননি। তো এই জায়গা থেকে এই যে যদি আমরা 2019 সালের নির্বাচনের প্রেক্ষিতে এই যাদবপুর কেন্দ্র দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সেই সময় 3জন প্রার্থী, অর্থাৎ মিমি চক্রবর্তী তৃণমূলের, অনুপম হাজরা তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 3য় স্থান পেয়েছিলেন। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, যদি তার ক্যালকুলেশনটা দেখা যায় কে কত ভোট পেয়েছিল, 2019 সালে মিমি চক্রবর্তী 6,88,472 ভোট পেয়েছিলেন, ভোট পার্সেন্টেজ ছিল 47.91%, এবং দেখা যাচ্ছে যে 2014 নিরিখে সেখানে ভোট বেড়েছিল তৃণমূলের, 1.99% ভোট বেড়েছিল তৃণমূলের। উল্টো দিকে যদি অনুপম হাজরা, বিজেপি দ্বিতীয় হয়েছিল, এবং সেখানে অনুপম হাজরা ভোট পেয়েছিলেন 3,93,233, অর্থাৎ 27.36%, এবং এখানে বিজেপি 15.14% ভোট বাড়িয়েছিল। অভূতপূর্বভাবে যদি দেখা যায় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃতীয় হয়েছেন, কিন্তু তিনিও 3,02,264 ভোট পেয়েছিলেন, এবং তার ভোট পার্সেন্টেজ ছিল 21.4%। কিন্তু এখানে একটা নজর কাড়া বিষয় হচ্ছে, বামেদের ভোট 15% চলে গেছিল মাইনাস, অর্থাৎ 15% ভোট বামেরা লস করেছিল, এবং অনুপম হাজরা 15% ভোট কিন্তু বেশি পেয়েছিল, অর্থাৎ বিজেপি প্রার্থী 15%, অর্থাৎ এখানে বলা যায় যে রামের ভোট বামে গেছিল। তাই এই যে অনুপম হাজরা গতবার যে 15% ভোট বেশি পেয়েছেন, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর ভোট 15% কমে গেছিল, সেই জন্য অনির্বাণ গাঙ্গুলি কি এইবার তাই পাখির চোখ করলেন যাদবপুরকে, যে যদি
বামেদের এই ভোটটাকে আরেকটু বাড়ানো যায় এবং তৃণমূল থেকে কিছুটা ভোট কেটে আসে, সেটা যেমন একদিকে, অন্যদিকে ভাঙড় কেন্দ্রে আইএসএফ প্রার্থী রয়েছে। ভাঙড় আহ, আহ, বিধানসভাটি আইএসএফ এর দখলে রয়েছে এবং এই যাদবপুর কেন্দ্রেই নূর আলম খানকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইএসএফ এর হয়ে। এবং এই ভাঙড় কেন্দ্রে কিন্তু গত বছর একটা বড় ভোট তৃণমূল জয় পেয়েছিল। এইবারে কিন্তু সেটা কতটা আহ ভাঙড় জয় দেবে নাকি আইএসএফ ক্যান্ডিডেটের প্রতি ভোট বাক্স ভরবে, সেদিকে কিন্তু নজর থাকবে। সেই ক্যালকুলেশন করেই কি এবার বামেদেরকেই নজর করলেন, না বামেদের দিককেই টার্গেট করলেন অনির্বাণ গাঙ্গুলি কেরালা টনিক দিয়ে? নজর এখন সেদিকেই থাকবে যে এই কেরালা টনিক সত্যি সত্যি কাজ করে কি না, সেটা আগামী 4 জুন ভোটের বাক্স খুললেই বোঝা যাবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।